ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর পাতাবার বইটার আরও কয়েকটা পড়াশোনা। আমরা আগের দিন একটা কোশ্চেন পেপার দেখে নিয়েছিলাম, প্রত্যেকটা বিষয় মিলে একটাই। আজকে আমরা বাংলাটা শেষ করবো, একটুখানি বাকি আছে, অঙ্ক ইংরেজি যা বাকি আছে আজকে শেষ করার চেষ্টা করব। তো চলো আমরা একে একে শুরু করি আজকের পড়াগুলো। সঙ্গে আমি একাই নয়, আমার সঙ্গে যারা আছে তারা এক্ষুনি হাত তুলে চলে এসো। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলে মেয়ের সঙ্গে আজকে ক্লাসটা করব। তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে ক্লাস হচ্ছে। তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে বিভিন্ন প্রান্ত থেকে, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। অ্যাপের নাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম একই, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। তো চলো আমরা শুরু করি আজকের পড়াশোনা। সঙ্গে কে আছে দেখে নেব। সঙ্গে আছে আমার রোজ। হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছ? রোজ কথা শুনতে পাচ্ছ? রোজ আমার কথা শুনতে পাচ্ছ? আগের দিন রোজের সঙ্গে আগের দিন কথা হয়নি, কি ব্যাপার? নেট ছিল না নাকি? নেট ছিল না তোমার? চলো আজকে আমরা দেখি দু চাকার দুনিয়া। এটা পড়বে আমাদের প্রথম পর্বের পরীক্ষায়। বিমল মুখার্জি লিখেছে দু চাকার দুনিয়া। দু চাকা বলতে কি বোঝায় বলো তো? সাইকেল, সাইকেল। দুটো চাকা বলতে সাইকেল, সাইকেল বোঝায়, বোঝায় না? সাইকেল বোঝায় আর মোটর সাইকেল বোঝায়। তাহলে দু চাকার দুনিয়া বলতে এখানে আমরা সাইকেলকে বুঝে নেব। সাইকেলে করে গোটা পৃথিবীটাকে ঘুরে দেখিয়েছে, এরকমই একটা অভিজ্ঞতা আমরা হয়তো পেতে পারি। মোটর সাইকেলকেও বলা যেতে পারে দু চাকার দুনিয়া। দুটো চাকা আছে যে গাড়ির, তাকে বলা হয় দু চাকা। পড়ো, একটু রিডিং পড়ো। আজ থেকে ঠিক 52 বছর আগে মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, বন্ধু ও ঘরবাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম, অজানাকে জানার জন্য ও অচেনাকে চেনার জন্য। ঠিক। তাহলে ভাই ভাই বোন দাদা দিদি সবাই মিলে আমরা সবকে ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। কেন বেরিয়ে পড়েছিলাম? হ্যাঁ, অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য। তারপরে পড়ো। সারা পৃথিবী দেশের মতো আমাকে আঁকড়ে ধরেছিল। 1926 সালের 12 সেপ্টেম্বর তার বাস্তব রূপ নেওয়ার পথের প্রথম পদক্ষেপ শুরু হলো। আমার বয়স তখন 3। সঙ্গে 3 বন্ধু, অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও অশোক মুখার্জি আমাদের দলের নেতা। সাইকেল চারখানা আমাদের বাহন। যাত্রা শুরু হলো কলকাতার টাউন হল থেকে। মহা আড়ম্বরে বিরাট এক জনসভার ব্যবস্থা হয়েছিল। প্রথম ভারতীয় দল ভূত পর্যটক হয়ে পথে বেরোবে, এই খবরটা বাঙালিদের মনে সেদিন এক বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছিল। বাস, এবার আমি তোমাকে কয়েকটা কোশ্চেন ধরি। কতজন ছিল দলে? 3 জন, 4 জন, কবিকে নিয়ে 4 জন। বাহন কি ছিল? বাহন, কবিকে নিয়ে 4 জন। বাহন, বাহন বাইসাইকেল ছিল সবার বাহন। দলের নেতা কে ছিল?
দলের নেতা ছিলেন অশোক মুখার্জি। কেন বেরিয়ে পড়েছিলাম আমরা? অজানাকে জানার জন্য ও অচেনাকে চেনার জন্য। ভারতের প্রথম প্রথম ভূপর্যটন কি ছিল? ভারতের প্রথম ভূপর্যটক ভূপর্যটন এই সাইকেলের দৌড়টাই ছিল। হ্যাঁ, তখন কিন্তু ভারত স্বাধীন হয়নি, 1926 সাল। বুঝতে পেরেছো? তখন আমেরিকার দেশ আমাদেরকে শাসন করছে। চলো পরে পৃষ্ঠাতে দেখো। টাউন হলের বাইরে এসে দেখি রাত 9টার সময় পৌঁছালাম চন্দননগরে। পরের দিন বর্ধমান যাওয়ার কথা ছিল। 12টার সময় আবার যাত্রা শুরু হলো জিটি রোড ধরে বর্ধমানের দিকে। তারপরে পড়ো। 1926 সালে জিটি রোড অনেক চওড়া ছিল, মোরাম দিয়ে বাঁধানো রাস্তা, দুধারে বড় বড় গাছের ছায়া সারাদিন থাকতো। গাছের নিচ দিয়ে গরুর গাড়ির ষাঁড় দুদিকে চলতো। কচিত কখনো একটা মোটর গাড়ি দেখছি। ট্রাকে মাল বহনের রীতি তখনও হয়নি। সর্বত্র আদর আপ্যায়নের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। মোগল সাম্রাজ্য কায়েমি হওয়ার আগে পাঠানবীর শেরশাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত 1500 মাইল লম্বা এক চওড়া রাস্তা। গ্যান্টক রোড তৈরি করেছিলেন। অফুরন্ত ফলের গাছ আর দুধারে লাগানো। প্রত্যেক 10 মাইল অন্তর একটা পাকা কুয়ো বা ইদারা সংলগ্নে প্রান্তশালা। 50 বছর আগে পশ্চিমবঙ্গের জিটি রোডে পাশে যে কুয়ো ছিল, আমরা তার সুগভীর ঠান্ডা জল খেয়ে আনন্দ লাভ করেছি। আমরা জিটি রোড ছেড়ে রাঁচির পথ ধরলাম। তারপরে অশোক ও আনন্দ সম্পর্কে জ্যাঠতুতো খুড়তুতো ভাই। ওদের আত্মীয় স্বজনদের কাছে বিদায় নেওয়ার উদ্দেশ্য ছিল। রাঁচি ছেড়ে আমরা আবার জিটি রোডের দিকে এগোলাম। পালামো জঙ্গলের ভেতর দিয়ে। এদিকে কম লোক চলে, গাড়ি তো নেই। খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন কোনো ছোট বড় জন্তু জানোয়ার ছিল না যাদের এই জঙ্গলে দেখা যেত না। বাঘ, হরিণ, নীলগাই আশেপাশেই ঘুরতো। সব মিলে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাতো। রাত্রে ক্লান্ত হয়ে একটা ইন্সপেকশন বাংলোতে উঠলাম। সন্ধ্যা হওয়ার আগেই চৌকিদার তার বাড়িতে চলে গিয়েছিল। দোর খুলে ভেতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি। আমার ছিল আমার সামনে অ্যাসিটিলিন আলো ছিল। অ্যাসিটিলিন আলো মানে কি? একটা টিউবের মধ্যে অ্যাসিটিলিন ভরা থাকে, ওইটা বার করলে অন্ধকারে জ্বলতো। অ্যাসিটিলিন গ্যাস ভরা থাকতো, অ্যাসিটিলিন। আচ্ছা, তার সাহায্যে
গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মহাশয় আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। আমরা দরজা ও জানালা একটু মজবুত করে আটকে চারজন হাতে দাঁড়িয়ে থাকলাম। বাঘ বাড়িটা প্রদক্ষিণ করলো। কখনো কখনো ও দেয়ালের ওপরে জানোয়ার, এপারে আমরা। জানলার মধ্যে কোথাও বাঘ খুঁজছিল বোধহয়। আঁচড়ের শব্দে তাই মনে হলো। একটু জোরে ধাক্কা মারলে জানলাটা খিল শুদ্ধ উড়ে যেত। সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না। তবু একবার জানোয়ার কাছে জানলার আসা মাত্র অশোক 0.45 পিস্তল থেকে একটা গুলি ছুড়লাম। কি সাংঘাতিক আওয়াজ! বাঘের কানে তালা লাগবার মতো শব্দ। বাকি রাতটুকু আর আমাদের জ্বালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্ট দেহটা। আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়াই শ্রেয় মনে করে। তবু আমাদের কারো ঘুম হলো না। ভোরবেলায় চৌকিদার এসে হাজির। প্রথমেই জিজ্ঞেস করলো বাঘটাকে গুলি লেগেছে কিনা। প্রথমেই জিজ্ঞাসা করলো বাঘটার গুলি লেগেছে কিনা। আমরা ভয় পাওয়ার জন্য আওয়াজ করেছিলাম শুনে বলল বাঘটা নাকি রোজ রাতে বাংলোয় বেড়াতে আসছে। দিনের বেলায় যখন সে দেখেছে আর কাছে, তখন সম্বল মাত্র একটা লাঠি। মানুষ খেকো নয় বোধহয়। খাবারের খোঁজে টহল দিয়ে যায়। আমরা চা খেয়ে রওনা হলাম জঙ্গলের পথ ধরে, যতক্ষণ না আবার জিটি রোডে বিহারে দুধারে দেখা দুপাশে ধান ও গম কাটা তখন হয়ে গিয়েছে। এই সময় কি পরিমাণ ব্ল্যাক বাক। স্যার ব্ল্যাক বাক মানে কি? কালো কালো দাগওয়ালা, পিঠে কালো কালো দাগ থাকে। এই সময় কি পরিমাণ ব্যাক ও স্পট ডেড ডিয়ার মানে ছোট ছোট বাচ্চা হরিণ দলে দলে দেখা যেত, পিঠে কালো কালো দাগ। আজকের দিনে তা গল্প বলে মনে হবে। আমাদের এই সব রাস্তার ধারে হরিণ পাওয়া যেত, এটা গল্প বলে মনে হচ্ছে না? মনে হচ্ছে যে গল্প। হয় নাকি? হরিণ তো জঙ্গলে পাওয়া যায় না দেখতে না, তখন জঙ্গলের ধারে পাশেই পাওয়া যেত, মানুষের পাশে পাশেই থাকতো। পাখিরা মাঠের উপর খাবার খুঁজে যেত। তারপরে বলো। পাখি মাঠের উপর খাবার খুঁজে যেত। গাছ ভর্তি ফ্লেমিঙ্গো, কখনো হেরন পাখিও দেখা যেত। রাস্তা জুড়ে অগণিত কুকুর দেখা যেত। তার মানে তখন অনেক পশু পাখি ছিল, তখনকার দিনে অনেক পশু পাখি ছিল, সবাই কিন্তু রাস্তার ধারে দেখা যেত।
যে বাইরে কিছু পড়তো। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, প্রশ্ন করছি তখন জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি সঙ্গে থাকো, আবার ধরছি তোমাকে। হ্যাঁ, সুকন্যা বলো। সুকন্যা রিডিং পড়ো তো। সুকন্যা রিডিং পড়ো। সুকন্যা, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। দেখো পড়ো তো এবার। স্যার শোনা যাচ্ছে। পড়ো তুমি এবার এখান থেকে রিডিং। নেটের এত ডিস্টার্ব, কি করে সামলাবো? একটু দাঁড়াও। হ্যাঁ দেখো তো সুকন্যা, এবার দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ সুকন্যা? আচ্ছা মিলি বলো, মিলি। মিলি, মিলি দেখা যাচ্ছে? হ্যাঁ। পড়ো। তাদের তাদের মারতো না, এত সুন্দর দ্বীপ বলে আখের ক্ষেতের আশেপাশে মস্ত বড় নীল গাই আর ময়ূর হরিণও দেখা গিয়েছে। হরিণ অনেক। আচ্ছা বলো তো, তাহলে আমরা এবার কোশ্চেন করি। জঙ্গলের নাম কি? যে জঙ্গলটায় আমরা গেছিলাম, যেখানে বাঘ ছিল, সেই জঙ্গলটার নাম কি? স্যার পালামো জঙ্গল। পালামো জঙ্গল, ঠিক বলেছ। এক সেকেন্ড দাঁড়াও, নেট ঠিক নেই, একটু ঠিক করি দাঁড়াও। দেখা যাচ্ছে? না স্যার। স্যার দেখা যাচ্ছে না। একটু দাঁড়াও। দেখা যাচ্ছে না বলো মিলি? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে দেখো। দেখো হ্যাঁ স্যার। কটার সময় চন্দননগর পৌঁছালো? কটার সময় চন্দননগর পৌঁছালো? স্যার শুনতে পাচ্ছি না। কটার সময় চন্দননগর পৌঁছালো? রাত 9টার সময়। হ্যাঁ ঠিক বলেছো। রাত্রে কোন পশু দেখা করতে এসেছিল? স্যার বাঘ, বাঘ মশাই। বাঘ মশাই এসেছিল না? ঠিক বলেছো। তারপরে বলো তো, দুপাশে কিসের ক্ষেত ছিল?
স্যার আরেকবার কোশ্চেনটা বলুন। দুপাশে কিসের ক্ষেত? দুপাশে কিসের ক্ষেত দেখলাম আমরা বিহারের ওই রাস্তাগুলোতে? নীলগাই, সারস পাখি। না, ক্ষেত মানে জমি, এখানে হচ্ছে ধান গমের জমি। আচ্ছা, তখনকার দিনে রাস্তার ধারে ধারে 10 মাইল দূর দূর কি করা ছিল? রাত 9টা। কুয়ো ছিল। কুয়ো কি ছিল? কুয়ো। কুয়ো, সেই কুয়োর জল খেত তারা। কি খেত? কুয়োর জল খেত, ঠান্ডা জল। আগে মানুষ কুয়োর জল খেত। আর রাস্তার ধারে ফলের গাছ ছিল না, ফুলের গাছ ছিল না, কিসের গাছ ছিল? কি কুয়ারা ছিল? ফলের গাছ ছিল। ফলের গাছ। হ্যাঁ, খুব ফল গাছ লাগিয়েছিল। আর রাস্তার ধারে তখন হরিণ, তারপরে বিভিন্ন রকমের গাই, নীলগাই, এগুলো সব দেখা যেত। কিসের আলো জ্বালানো হয়েছিল রাতের বেলায়? রাতের বেলায় অ্যাসিটিলিনের আলো জ্বালানো হয়েছিল। কোশ্চেন নেই নাকি এই চ্যাপ্টারে? কোশ্চেন নেই? এটা প্রশ্ন উত্তর নেই। হ্যাঁ, প্রশ্নগুলো কয়েকটা লিখিয়ে দিই, তাহলে করবে তোমরা। আমি লিখে দিই নাকি? হ্যাঁ। 1 নম্বর, লেখকের বন্ধুদের নাম লেখো। লেখকের বন্ধুদের নাম কি কি জানো? হ্যাঁ। বলো। নীলগাই, সারস পাখি, লেখকের বন্ধু, না 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 না, ভুল বলছো। নীলগাই, সারস পাখি এগুলো রাস্তায় দেখা যেত। এই দেখো, অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি আর মনীন্দ্র ঘোষ, এরা ছিল লেখকের বন্ধু। এরা মিলেই তো গেছিল, একাই তো যায়নি। লেখকের বন্ধুদের নাম কি কি সেটা লিখতে হবে। 2 নম্বর বলো, লেখক কি বলে পালামোর জঙ্গলে কোথায় বাস করেছিল? পালামোর জঙ্গলে কালেক্টরের ঘরে বাস করেছিল। কালেক্টর বাংলোতে। কোথায় বাস করেছিল? কালেক্টর বাংলোতে। আর পর্যটকদের বাহন কি ছিল? বাহন কি ছিল? বাহন ছিল সাইকেল। চারখানা সাইকেল। হ্যাঁ, 4 জনের 4খানা সাইকেল। চৌকিদার বাঘটি সম্বন্ধে কি বলেছে? বা মানুষ খেকো বাঘ না মানুষ খেকো নয়? স্যার আরেকবার প্রশ্নটা বলুন। চৌকিদার বাঘটা সম্বন্ধে কি বলেছে? বলেছে যে বাঘটা মানুষ খেকো নয়, বাঘটা মানুষ খেকো নয়, বাঘটা খাবারের খোঁজে টহল দিয়ে যায়। ঠিক আছে, চলো আমরা বিচিত্র স্বাদ কবিতাটা দেখি। বলো, বিচিত্র স্বাদ কত দূর পড়বে তোমাদের? 63। স্যার আমাদের ইংরেজি কত দূর পড়বে? স্যার আমাদের ইংরেজি 56 পেজ পর্যন্ত পড়বে। বেশ, ঠিক আছে, তো 63 পেজ অবধি পড়বে বাংলা। ঠিক আছে, পড়ো বিচিত্র স্বাদটা, একটু পড়ো তো একটা স্ট্যাঞ্জার। বিচিত্র স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, টিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি হচ্ছে। ইচ্ছে করে ফেলে দিয়ে অমনি করে বেড়ায়, এমনি করে তারা বেড়ায় নিয়ে ফেরি। মানে কবি বলছে যখন বাড়ির গলি দিয়ে আমি বাড়ি ফিরে যাই, তখন দেখতে পাই ফেরিওয়ালারা হাঁক দিয়ে যায়, চুড়ি আছে গো চুড়ি, চিনের পুতুল আছে চিনের পুতুল। তো এরকম যখন বলে যায়, তাদের কি কোনো তাড়া নেই,
তারা কি করে, যখন খুশি বাড়ি যায়, যখন খুশি খায়, তাদের কোনো কাজে তাড়াহুড়ো নেই। তো এই জন্য কবি বলছে যদি আমি একটিবার ইয়ে হতে পারতাম, আমি যদি একবার কি বলে ফেরিওয়ালা হতে পারতাম খুব ভালো হতো, এটাই বলেছে, তাই না বলো? হ্যাঁ, তাহলে এটা সুন্দর একটা কবিতা। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাকি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে গিয়ে মাথায় লাগছে কত গুলো, কেউ তো আসে বাকে না তার কাজে, মা তার করে তো স্যার বলো। পাড়ায় না সাফ জমা ধুয়ে দিতে চাই না ধুলো বালি, হচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু মালি কি বেশি। করে, কবি যখন 4টের সময় বাড়ি আসে কালি গুধুলি মেখে, কেন কালি লাগে না, লিখতে গিয়ে হাতে কালি লেগে যায়। তো কবি যখন বাড়ি আসে 4টের সময়, তখন মালিক কি করে, মাটি কোপায়। কি করে, মাটি কোপায়। কেউ ওকে বারণ করে না যে এই মাথায় লাগবে, এই পায়ে লাগবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে মিলি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ সুকন্যা শুনতে পাচ্ছ? এবার দেখো তো, সুকন্যা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পড়ো এবার এইটা, তুমি স্যার ছবি দেখা যাচ্ছে? এটা পড়ো। স্যার একটু বেশি রাত না হতে হতে একটু বেশি রাত মা আমারে ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখেছে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়, গ্যাসের আলো আধার করলে লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় 10টা-11টায়, কেউ তো তারে বলে না তার লাগি, ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধালে আপন মনে জাগি। তাহলে কবি এখানে বলছে যে সে পাহাড়ওয়ালার মতো জেগে থাকতে চাইছে। রাত 10টা-12টার সময় মা আমাদের সন্ধে হলে ঘুম পেড়ে যেতে ঘুম পাড়িয়ে দেয়, আর মিটমিট করে বাইরে জ্বলে গ্যাসের আলো, আর লণ্ঠন ঝুলিয়ে ফেরিওয়ালা দেখে এই পাহাড়াওয়ালা দেখে বেড়ায়, চারিদিক জোগায়। সেই রকমই কবির ইচ্ছে হয়েছে যে সে পাহাড়াওয়ালা হবে, তারপরে মালি হবে, তারপরে ফেরিওয়ালা হবে। কেন চাইছে? ফেরিওয়ালার কোনো টাইম টেবিল নাই, কখন খাবে, কখন ঘুমাবে, কখন বাড়ি যাবে তার ঠিক নেই। আর মালি হতে কেন চাইছে? কেউ মানা করবে না, পায়ে লাগছে হাতে লাগছে এটা বলবে না, কেউ তাকে বারবার ধুয়ে দেবে না, কেউ কাউকে ধুলোবালি করে দেবে না, সেই জন্য সে ফেরিওয়ালা হতে চাইছে। আর কেন পাহাড়াওয়ালা হতে চাইছে? পাহাড়াওয়ালা হতে চাইছে কারণ পাহাড়াওয়ালার তারা নেই। এবার কোশ্চেন করবো, তাই তো? 3-এর কোশ্চেনটা করো। হ্যাঁ স্যার। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা মানে বিদ্যালয়। হ্যাঁ বিদ্যালয়, স্কুল, বিদ্যালয়, বিদ্যালয়টা বেস্ট হবে। বিদ্যালয়, কেউ যদি বলে শিক্ষালয় তাও হবে। কবি শিক্ষালয়, হ্যাঁ। শিক্ষা কেন্দ্র বললেও হবে, শিক্ষালয়, শিক্ষা কেন্দ্র বললেও হবে, হবে না? হ্যাঁ। তারপরে একটা, হ্যাঁ স্যার। কবিতার কথক তার বাড়ির গলি দিয়ে কোথায় যায়? কবিতায় কথক তার বাড়ির গলি দিয়ে বিদ্যালয় পাঠশালায় যায়। ঠিক বলেছো, বিদ্যালয়ে বা পাঠশালায় যায়। 3-এরটা দেখো তো।
পাঠশালা যাওয়ার পথে কত্থকের মনে কোন কল্পনা জেগে উঠলো? পাঠশালা যাওয়ার পথে কত্থকের মনে কল্পনা জেগে উঠলো যে সেও ফেরিওয়ালা হয়ে চুড়ি পুতুল বিক্রি করবে। আচ্ছা, 3-এর 4-এরটা দেখো, সারাদিন শেষে বাড়ি ফেরার সময় পথে কি দেখতে পাই? মালি দেখতে পাই। সারাদিনের শেষে বাড়ি ফেরার সময় দেখতে পাই মালি বাবুদের ফুলবাগানের ঝোপে কোদাল নিয়ে মাটি খোপাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো। তারপর 5-এরটা দেখো তো। ফেরিওয়ালা মালিক কিংবা পাহারা জীবনের স্বাধীনতা কত্থকের কিভাবে আকর্ষণ করে? যখন ফেরিওয়ালা ফেরি নিয়ে যায় সে যখন খুশি যেখানে এখানে বিশাল স্বাধীনতা। বকে না। মালিকেও কেউ বারণ করছে না কাজ করার জন্য, সব কাজই নিজে হাতে করছে। কিংবা পাহারাওয়ালা করছে না, কি করছে না কেউ দেখছে না। এইরকম তার এত স্বাধীনতায় প্রয়োজন যে সে চাইছে যে আমাকে কেউ কাজ করতে বারণ না করুক, আমাকে কেউ ঘুরে বেড়াতে বারণ না করুক, আমাকে কেউ খাও 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 করছে এরকম না করুক, আমাকে কেউ ধুয়ে মুছে দেখ, বা আমাকে কাজে কোনো জায়গায় বাধা না দিক, আমাকে যেন রাতে তাড়াতাড়ি ঘুমাতে না বলে, এরকম স্বাধীনতা কবি চাইছে। 3-এর 6 বলো। রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখেন? রাতের বেলা জানালা দিয়ে বক্তা পাহারাওয়ালাকে দেখেন। পাহারাদারকে দেখে। পাহারাদারের হাতে কি থাকে? হ্যাঁ, পাহারাওয়ালার হাতে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। হাতে লণ্ঠন। মাথায় পাগড়ি, হাতে লণ্ঠন। 4 নম্বরটা দেখো তো। মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলি কি? সব কাজেই বাধা নেই, বক্তা সব কাজেই মাটি কোপায় তাকে। না, 1 নম্বর কাজে বাধা দেয়, বক্তাকে বাধা দেয়, কিন্তু মালিকে বাধা দেয় না। 2 নম্বর পরিষ্কার করে দেয়, কালি লাগলো, এই নোংরা লাগলো, কাদা লাগলো। মালির ক্ষেত্রে তা নাই। মালির ক্ষেত্রে কোনো রুটিন নেই, যতক্ষণ খুশি মাটি কোপাও, কিন্তু আছে, তাহলে রুটিন নেই। তারপরে দেখো তো 4-2 ফেরিওয়ালার জীবনে কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করেছিল? 1 নম্বর হচ্ছে সময়, তার কোনো নির্দিষ্ট সময় থাকতো না। 2 নম্বর সে ঘুরতে পেত না, সে যখন খুশি বাড়ি গিয়ে খেত, আর তাই সে তার কবিকে আকর্ষণ করেছিল বক্তাকে। হ্যাঁ, 3-এর 4-এরটা দেখো তো। বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য। রাতের বেলায় যখন টিমটিমিয়ে গ্যাসের আলো জ্বলে তখন কবি কি দেখতে পায়? কবি পাগড়িওয়ালা লোক একটা হাতে লাঠি আর একটা লণ্ঠন নিয়ে তাদের দরজায় দাঁড়িয়ে। রাত 10টা-11টা কোনো ব্যাপার নাই, সে দরজায় দাঁড়িয়ে দরজা পাহারা দেয়। 3-এর 7-এরটা দেখো তো। আরে 3-এর 7 কোথায়? 3-এর 4, আর 4-এর 4 হবে এটা। কবিতায় কতকের নানা স্বাদের যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। ফেরিওয়ালা হবে, মালি হবে, ফেরিওয়ালা হবার, মালি হওয়ার, আর পাহারাওয়ালা হবার, পাহারাদার হওয়ার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইটদা বলো। ইটদা স্যার। বাক্য রচনা করো। কোদাল দিয়ে আমরা মাটি কোপাই। পাগড়ি পাহারাদারের মাথায় পাগড়ি বাঁধা থাকে। গলি আমাদের সরু। খুশি, আমি খুব খুশি। আমি দেখতে পেলে আমি খুব খুশি। ফেরিওয়ালা দিয়ে বাক্য রচনা করো তো। ফেরিওয়ালা গ্রামে গ্রামে জিনিসপত্র বিক্রি করে। 6-এরটা দেখো তো কি বলেছে।
এক এই কবিতায় এক শিশুর অনেক স্বাদের কথা বলা আছে। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতায় ফুল, প্রদীপের আলো, পুকুরের জল এদের স্বাদের কথা বলা আছে, সেই কবিতাটির বিষয়ে নিজের ভাষায় 6টি বাক্য লেখো। কবিতাটা পড়েছো তুমি? পুকুরের রোজ রোজ ভাবে বসে, প্রদীপের আলো। না। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, পুরীতে পেতাম যদি হতে বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো তারে ঘরে, যায় না তো রাখা। সাদ বলে একটা কবিতা আছে, দেখবে, সাদ দন্তে সয়াকার ধ। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব ভারী মলয়া হবে। পড়েছো কবিতাটা? সাদ কবিতা তোমাদের আছে তো? ওল না ওলা আর ওয়ালা যোগে 5টি শব্দ বলো। ফেরিওয়ালা, বাঁশিওয়ালা, ফেরিওয়ালা, বাঁশিওয়ালা, মাছ, মাছ, রিক্সাওয়ালা, দুধওয়ালা, দুধওয়ালা, বাসি, তারপর হবে রিক্সাওয়ালা, কাবলিওয়ালা, বাসনওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, অনেকগুলো হবে। ঠিক আছে, এটা করে নিও তুমি। এটা গেম আছে একটা তোমাদের। চলো দেখি। কাকে মা সাব জামা পরায় না? মা তারে সাব জামা পরাই, মা তারে তো মা মালিকে সাব জামা পরায় না, কিন্তু লেখককে পড়ায়। আচ্ছা দেখো তো এখানে কর্তা কোনটা, কে কাজ করছে? মা কাজ করছে, তাহলে মাটা হচ্ছে কি এখানে? কর্তা। আচ্ছা কর্ম কোনটা? কর্ম পড়াই, কাজ করাই, পড়াই, পড়ানোটাকে বলা হয় কর্ম। তাহলে এখানে মাটা হচ্ছে কাজ, মাটা হচ্ছে কর্তা, পড়াইটা হচ্ছে কর্ম, ক্রিয়া, ক্রিয়া, পড়াইটা হচ্ছে ক্রিয়া, পড়াইটা ক্রিয়া, পড়াইটা ক্রিয়া। আর সাব জামাটা কি কি পড়ায়? সাব জামা, সাব জামা। এখানে দেখো কে কে পড়ায়, কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্তা, কি পাবো? আর কি দিয়ে প্রশ্ন করালে আমরা পাবো কর্ম, কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে পাবো কি পড়ায়? সাব জামা। জামা দিয়ে প্রশ্ন করলে কর্ম পাবো। আর কি করে, কি করে, হ্যাঁ কিভাবে কি করে, তখন এটা হবে ক্রিয়া। কাজ, ক্রিয়া তো সহজেই চেনা যায়, খায়, ঘুমায়, পড়ায়, বেড়ায়, ঘুরায়, কিন্তু এই কে দিয়ে প্রশ্ন করে আমরা করতে পাবো। তাহলে দুয়েরটা দেখো তো পাচ্ছ কিনা? কার কার পুতুল থাকে? তার, তার পুতুল। তাহলে তারটা কি হবে? কর্তা, কর্তা, তারটা হবে কর্তা। আচ্ছা কি থাকে? চীনের পুতুল, তাহলে চীনের পুতুলটা কি হবে? কর্ম। আর থাকেটা কি হবে? থাকেটা হবে ক্রিয়া, ক্রিয়া, থাকা, খাওয়া, ঘুমানো এগুলো হচ্ছে জড়িত থাকে, এটা হবে ক্রিয়া। এরকম থাকলে পারবে তো পরীক্ষায়? হ্যাঁ। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি, কে?
লেখক। লেখক বললে হবে না, পাহারাওয়ালা। পাহারা আলা। তাহলে পাহারাওয়ালাটা হচ্ছে কর্তা, জাগিটা হচ্ছে কর্ম, ক্রিয়া। 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 আর গলির ধারেটা কি হবে তাহলে? গলির ধারে। পাহারাওয়ালাটা হবে, এখানে আমি নেই, আমিটা করতে হবে, আমি বলতে লেখক, এখানে আমি উজ্জ্ব আছে, আমিটা হবে কর্তা। হ্যাঁ, পাহারাওয়ালাটা হবে কর্ম। কে? আচ্ছা এখানে দেখো তো, এখানে ঘড়ি দেওয়া আছে, কটা বাজছে এটাই? এটাই 10:30। 10:30। এই সময় কি কি দেখা যায়? স্কুলে যাওয়া। হ্যাঁ। এই সময় স্কুলে যাই। 4:30। 4:30। স্কুল থেকে বাড়ি আসি। হ্যাঁ। 11টায়। স্কুল থেকে বাড়ি আসি। ঘুমাই। 11টায় ঘুমাই। তুমি তোমার গ্রামে বা শহরে যে নানা রকম জীবিকার মানুষদের দেখতে পাও, বিভিন্ন সময়ে নানাবিধ কাজ করতে দেখো, তার একটি তালিকা বানাও। তুমি সকালে কাকে দেখতে পাও? গোয়ালা দুধ দিয়ে যায়। হ্যাঁ। 2 নম্বর। আর কি কাকে দেখতে পাও? ফেরিওয়ালা আসে দুপুরে। হ্যাঁ। মাছওয়ালা। সকালে মাছওয়ালা আসে না? হ্যাঁ। মাছওয়ালা। সবজিওয়ালা। সবজিওয়ালা। আর ফেরিওয়ালা আসে। রাজমিস্ত্রি দেখেছো কোনোদিন? হ্যাঁ। আর কি দেখতে পেয়েছো? আর কেমন লোক দেখেছো? মাঠে ঘাস কাটছে বা এরকম কিছু দেখেছো? চাষি দেখেছো? হ্যাঁ। মাস্টারমশাই আমার দেখেছো? গ্রামে। মাস্টারমশাই দেখেছো? হ্যাঁ। তোমার গ্রামে বাড়ি? হ্যাঁ। ঠিক। এই ছবিটাই দেখো তো কি করছে ফেরিওয়ালা, কিছু বিক্রি করে বেড়াচ্ছে। এই ছবিটাই কি করছে দেখো তো, কোদাল দিয়ে চাষিরা চাষ করছে। এখানে কি করছে দেখো তো, পাহারা দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। আমাদের 55 নম্বর পৃষ্ঠা অবধি হলো, আমাদের আসবে 63 নম্বর পৃষ্ঠা, অ্যামাজনের জঙ্গল পর্যন্ত আসবে। হ্যাঁ, এটা নেক্সট দিন আমরা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া এটা। আজকে এটা শেষ হবে না, অনেক বড় এবং খুব ভালো গল্প। আমরা এখন কটা অঙ্ক করব। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কাকে ধরবো? রোজকে ধরি। রোজ একটু একটু অঙ্ক করে নিই, তাই না? চলো অঙ্ক করবো। ওকে স্যার। এই অঙ্কটা করো। স্যার এই অঙ্কটা? হ্যাঁ, 100কে 16 দিয়ে ভাগ। ঝটপট বলো। 16 দিয়ে 16 ঘর নামটা বলো। 16 96। 6 16 96। তাহলে বাকি থাকছে 4। আমার কাছে 100 টাকা থাকে যদি, তাহলে কটি খাবারের জলের বোতল পাবো? একটা বোতলের দাম 6 টাকা। তাহলে আমরা কটা বোতল পাবো? 6টা বোতল পাবো। তাহলে আমি 6টি 1 লিটারের খাবার জলের বোতল কিনলে পারতাম, ও 4 টাকা ফেরত পেতাম, তাই না? শুনতে পাচ্ছ রোজ? শুনতে পাচ্ছ রোজ? শুনতে পাচ্ছ এবার রোজ? যা, রোজের নেটটা খুব খারাপ। হ্যাঁ। এটা করো তো দেখি। একটা আমাদের স্কুলে বাৎসরিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা
প্রতি ঘরে 12 জন করে বসেছে। যদি তারা 3 ঘরে চতুর্থ শ্রেণীর মোট 10 জন পরীক্ষা দিচ্ছে। তাহলে একটা ঘরে 3 জন। স্যার একটি ঘরে বসেছে একটি ঘরে 12 গুণ 3 36। 12 গুণ 3 = 36। তাহলে 12 গুণিত 3, 3টি ঘরে একই পরিমাণে বসেছে বলে 36 হয়ে গেল। ঠিক বলেছো। কিন্তু তৃতীয় শ্রেণী 42 জন পরীক্ষা দিচ্ছে, 14 জন করে বসেছে। কিন্তু তাহলে একটি ঘরে কত বসবে? 42কে আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। 14। 3 14 42। বাহ, ভেরি গুড। আচ্ছা, এইটা বলো তো, মুনিয়ার দাদার থেকে 60 মাসের ছোট। 60 মাস কতগুলো বছরের সমান? 60 মাস 12 মাসে 1 বছর। তাহলে 60 মাস কত বছরে হয়? তাহলে 12 দিয়ে ভাগ করব। 5 12 60। হ্যাঁ, তাহলে 5 বছরের বড়। হ্যাঁ। এখানে আমরা করতে পারি 60 লিখব, এখানে লিখব 12, 5 12 60, নিয়ে 0। এখানে কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার থেকে 70 মাসের বড়। কত মাসে বড়? 70। 70কে যদি আমরা ভাগ করি তাহলে 5 12 60, ভাগফল হবে 5, 5 12 60, 10 বাকি থাকবে, ভাগ শেষ হবে 10। আর তাহলে এবার কি হবে? এখানে 70 সমান হচ্ছে 5 গুণিত 60 যুক্ত 10। তাহলে একটা জিনিস দেখো, এই 10টা দেখো 12 থেকে ছোট না? হ্যাঁ। তাহলে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ভাগশেষ কি হয়? ভাগশেষ ভাজকের থেকে ছোট। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইখানে লেখা আছে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। আমার বয়স 9 বছর। আমার বয়স তবে কত মাস? 1 বছরে 12 মাস। তাহলে 9 বছরে 9 গুণিত 12 মাস। তাহলে 12 ঘর নামটা বলো, 9 12 108। তাহলে আমার বয়স 108 মাস। ন বছর 4 মাস মানে 9 গুণিত 12 যুক্ত 4, তাহলে 9 12 108 আর 4 মাস, তাহলে হচ্ছে 112 মাস। বুঝতে পারছো অঙ্কগুলো? ভাজ্য ভাজক ভাগফল চিহ্ন। হ্যাঁ স্যার। এটা বলো, 108 মাস সমান কত বছর? বলো, 12 9 12 108, 9 বছর। তারপরে 180 বছর সমান কত? 180 মাস মানে 15 বছর। কত বছর? 15। 15কে 12 দিয়ে গুণ করো, বা 180কে 15 দিয়ে ভাগ করলে দেখো কি হচ্ছে। 15কে 15, 3 0, 15 দুগুণে 30। 12 দিয়ে ভাগ করছি, 12কে 12, 6 0 5 12 60, 15 বছর। 9 বছর সমান কত মাস? 9 12 108। 5 বছর 11 মাস, 5 12 60, 5কে 12 দিয়ে গুণ 60 আর 11 71। 9 12 9 বছর 10 মাস মানে কি? 9 9 12 কত? 9 আর 12। 9 12 108 আর 10-এ 118। হ্যাঁ। 20 মাস সমান কত বছর? 200 মাস সমান 200 মাসে 200কে 12 দিয়ে ভাগ করতে হবে। 12কে 12, 8 0 6 12 72, 8, তাহলে হচ্ছে 16 বছর 8 মাস। 16 বছর। হ্যাঁ, সাতেরটা দেখো তো, 110 মাস সমান কত বছর? কত মাস? পারবে এটা? 12 দিয়ে ভাগ করো,
12 9 12 তার 9 12 108 তাহলে 2, তাহলে 9 বছর 2 মাস। পাস। এই তিনটে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে? আচ্ছা এই তিনটে করবে, করে আমি পরের দিন ধরবো, ঠিক আছে? আমাদের কত নম্বর ওকে পেজ স্যার। পড়বে? আমাদের আর আর 4টে পেজ পড়বে। এই 4টে দেখে নি কি আছে। এগুলো খুব সহজ আছে অঙ্কগুলো, ঠিক আছে? এত দূর অবধি দেখবে, এত দূর অবধি পড়বে পরীক্ষায় তোমাদের, হ্যাঁ? আচ্ছা স্যার, আমাদের বলে দিন 80 পেজ অবধি। কত? 80। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমাদের এই 91 পর্যন্ত সিলেবাস দেওয়া আছে বোর্ডের, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের এটা দেওয়া আছে, এখান থেকে আমরা করব, হ্যাঁ? এই যোগগুলো গুণগুলো করে রেখো, আমি সেদিন ধরবো, পাটাপাট উত্তর দেবে। আজকে তাহলে শেষ করছি, ঠিক আছে? আজকে শেষ করলাম, বাই বাই। ওকে স্যার।